ঢাকার পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ কাণ্ডে এবং ধর্ষণের পর হত্যাকাণ্ডে প্রধান দুই আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের আজকে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আজকে মূলত কিছুক্ষণ আগে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাস্টার শালিকিন এই আদেশ দেন। এই আদেশের মধ্য দিয়ে তার আসলে বিচার শুরু হয়ে গেল। আমরা যদি একটু আপনাদের জানাই প্রিয় দর্শক, আজকে সকাল প্রায় 8টার আগে আগে এই দুই আসামিকে সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে এই আদালতে উপস্থিত করা হয় এবং রাষ্ট্রপক্ষের যে স্পেশাল প্রসিকিউটর নিযুক্ত করা হয় আইনজীবী রাজিজুর রহমান দুরু, তিনি অভিযোগ গঠনের পক্ষে আজকে শুনানি করেন। মূলত বেলা 11টার পরপরই এই মামলার শুনানি হয়। আর এই মামলার আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন মুসা কলিমুল্লাহ। যেহেতু এই ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী এই আসামি পক্ষের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়াতে অসম্মতি জানিয়েছিলেন, ফলে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয় এবং মুসা কলিমুল্লাহ তিনি আসামিদের অব্যাহতির আবেদন জানিয়েছিলেন, তার অব্যাহতির আবেদন খারিজ করে দেওয়া হয় এবং উভয় পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর ফলে এই মামলাটির মাত্র 12 কার্যদিবসের মধ্যে 12 দিনের মধ্যে বিচার শুরু হয়ে গেল। মাত্র 5 দিনের মধ্যে এই মামলাটির অভিযোগ গঠন চার্জশিট জমা দেওয়া হয়েছিল এর আগে 24শে মে। আগামীকালকে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। একই সঙ্গে এর আগে যদি বলি যে গত 25শে মে মূলত আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন এই মামলাটির তদন্ত কর্মকর্তা পল্লবী থানার যিনি এসআই উপপরিদর্শক ওহিদুজ্জামান, তিনি ঢাকার সিএমএম আদালতে এই মামলাটির অভিযোগপত্র দাখিল করেন এবং ওই দিনই মামলাটি পরবর্তী বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয় এই ট্রাইব্যুনালে এবং এরপরে চার্জ শুনানির জন্য আজকের দিনটি ধার্য রাখা হয়েছিল। মামলার অভিযোগে যেটি বলা হয়েছে যে সোহেল রানার বিরুদ্ধে রামিসাকে ধর্ষণের পর হত্যা এবং স্বপ্নের বিরুদ্ধে এই অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে। মূলত 9-2 ধারায় তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা হয়েছে। অভিযোগপত্রে যেটি বলা হয়েছে যে গত 19শে মে সকাল প্রায় 9:30টার সময় ঘর থেকে বের হওয়ার সময় আসামি খুবই কৌশলে ভিকটিম ওই শিশুটিকে তার ফ্ল্যাটের রুমে নিয়ে যায়। যেহেতু তারা পাশাপাশি ফ্ল্যাটে ছিল, সকাল 10:30টায় এই মামলার বাদী অর্থাৎ রামিসার বাবা তার মেয়েকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে এই আসামি সোহেল রানার রুমের সামনে তার মেয়ের জুতা দেখতে পেয়ে ডাকাডাকি করেন, কিন্তু ডাকাডাকি করার পরও এই মামলার যে ডাকাডাকি করার পরও তার কোনো সারা শব্দ আসলে পাওয়া যাচ্ছিল না এই ভেতরের ফ্ল্যাট থেকে। পরবর্তীতে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এই সময় এই দুই আসামি অর্থাৎ সোহেল রানা এবং স্বপ্নার যে শোয়ার ঘর ছিল, এই শোয়ার ঘরের মেঝেতে এই শিশুটির মাথাবিহীন মরদেহ তারা দেখতে পান এবং এই মাথার ভেতর বার্জার রঙের বড় বালতির ভিতরে তারা আসলে দেখতে পেয়েছিলেন এই আরেকটি বিষয়। এই দরজা ভেঙে তারা যখন ভেতরে ঢুকে তার আগেই আসলে প্রধান আসামি সোহেল রানা তার গ্রিল ভেঙে তিনি আসলে পালিয়ে যান। তার স্ত্রী যিনি ছিলেন স্বপ্না আক্তার, তাকে সাথে সাথে সেখানে আটক করা হয়। এ সময় তারা আসলে স্বপ্না আক্তার দরজা ভাঙার পর সেখানে দাঁড়িয়েছিলেন এবং তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে সে জানায় যে তার স্বামী সোহেল রানা তার যে হীন কামনা ছিল সেটি চরিতার্থ করার জন্য তিনি এই শিশুটির কন্যাকে বাথরুমে রেখে জোরপূর্বক ধর্ষণ করে এবং গলা কেটে হত্যা করে। এই বিষয়টিতে এই মামলার ঘটনায় 164 ধারায় এই প্রধান আসামি সোহেল রানা জবানবন্দিও দিয়েছেন, তিনি স্বীকারোক্তি দিয়েছেন এবং এই গলা কেটে হত্যার পরে মৃতদেহ গুম করার জন্য তিনি তার স্ত্রী স্বপ্নার সহায়তা নেন। স্বপ্নার সহায়তায় সোহেল রানা এই শিশুটির মাথা ধারালো ছুরি দ্বারা কেটে গলা থেকে আলাদা করে এবং যৌনাঙ্গ ক্ষত বিক্ষত করে 2 হাত কাঁধে রেখে অর্ধ বিচ্ছিন্ন করে মূলত এই মৃত দেহটি বাথরুম থেকে এই দুই আসামি মিলে শোয়ার ঘরে নিয়ে এসে খাটের নিচে লুকিয়ে রেখেছিলেন। এই বিষয়গুলো আজকে এই মামলার অভিযোগপত্রে পড়ে শোনানো হয়েছে অভিযোগ গঠনের সময় এবং যে বিষয়গুলো আরও বলা হয়েছে যে যখন সে পালিয়ে যায় তাদের যে রুমের যে জানালার গ্রিল কেটে প্রধান আসামি সোহেল রানা পালিয়ে যায় এবং পরবর্তীতে তারা জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে এই পুলিশ
যখন এই ঘটনার সংবাদ পায় 999-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে স্বপ্নাকে সেখান থেকে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যায় এবং পরবর্তীতে 7 ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সেদিনই প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় পরদিন রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন এবং গত 21শে মে সেই মামলাটিতে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির 164 ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। এরপরই তাদের মূলত কারাগারে পাঠানো হয়। আজকে সকাল 8টার আগে প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশীপুর কারাগার থেকে এই ঢাকা মহানগর দায়রা জজ আদালত বা স্পেশাল যে ট্রাইব্যুনাল ছিল সেই আদালতে হাজির করা হয় এবং মূলত আরেকটু যদি জানিয়ে রাখি যে রামিসার বাবা এবং তার পরিবারের লোকজন মূলত পল্লবীর ওই ফ্ল্যাটে মূলত ভাড়া বাসায় থাকতেন। মামলার অভিযোগপত্রে মামলার সব সামগ্রিক বিষয়গুলোতে বলা হয়েছে যে তার বাবা বনানীতে একটি বেসরকারি অফিসে চাকরি করতেন। আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তারও একই বাসার অন্য ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ভিকটিম রামিসা মূলত পপুলার স্কুলের তিনি 2য় শ্রেণীতে পড়তেন। এই বিষয়গুলো আজকে অভিযোগ গঠনের শুনানিতে উঠে এসেছে। আমরা কিছুক্ষণ আগে মামলার যে স্পেশাল প্রসিকিউটর আইনজীবী আজিজুর রহমান দুলু তার সাথে কথা বলেছিলাম। তিনিও বলেছেন তার হাতে তারা আসলে অকাট্যভাবে মামলাটি প্রমাণে সক্ষম হবেন। তারা সবগুলো খুব অল্প সময়ের মধ্যে প্রমাণ করতে তারা সক্ষম হবেন। তারা এই মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছেন এবং মামলার যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আসামিদের পক্ষে তার সাথেও আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। মামলার যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কলিমুল্লাহ সম্ভবত এই রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর নাম, তিনিও জানিয়েছেন যে তিনি এই আসামিদের বিশেষ করে এই মামলাটির সাক্ষ্য গ্রহণ হওয়ার মধ্য দিয়ে এই মামলাটিতে তারা ন্যায় বিচার পাবেন এবং তিনি মূলত আসামিদের অব্যাহতির দাবি জানিয়েছিলেন। তার অব্যাহতিটা খারিজ করে দেওয়া হয়েছে। তিনি আসামির পক্ষের যে আইনজীবী ছিলেন তিনি বলেছিলেন যেন ডিএনএ টেস্টের মধ্য দিয়ে এই মামলাটির বিচার কার্য শুরু করা হয়, কিন্তু তার আগেই বিচার কার্য শুরু করা হয়েছে বলে আসামি পক্ষের আইনজীবী বলেছেন। তো ঢাকা মহানগর দায়রা জজ আদালত বা স্পেশাল এই নিম্ন আদালত থেকে এই ছিল রামিসা হত্যাকাণ্ডের আমার কাছে সবশেষ তথ্য।